দেখিয়ে দিই কি কি আমি এখন ইউজ করব। তো টোনার আছে, এটা ফার্টিলাইজারটা আমি ইউজ না করলে মানে না করে শুলে আমার বিশ্বাস করো ঘুম আসে না। ফেস সিরাম ডট এন্ড কি, ডট এন্ড কি, আমাকে দেখাতে এসছে, আমি ছিলাম পাশে, দেখো তো মাকে যখন দাঁত তুলছে আমি পাশেই ছিলাম, কারণ একজনকে তো পাশে থাকতে হয়, মানে পাশে মানে কি একদম ডাক্তারের পাশে না, আমি একটু দূরে বসেছিলাম। তো বলো তারপর এইসব জিনিস কাটা ছাড়া আমি একদম দেখতে পাই না, মানে আমার নার্ভ ফেল। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 7:30 আর একটা জায়গায় যাব। মা রেডি হয়ে নাও, যাবো তো? তো কোথায় যাব না যাব অবশ্যই তোমরা দেখতে পাবে। বৃষ্টি কমেছে? বৃষ্টি হচ্ছিল, টিপ টিপ করে পড়ছিল, কিন্তু এখন কমেছে। তুমি যাও, চলো রেডি হয়ে নাও তুমি। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আগে আমি ড্রেসটা করে নিই, কারণ 8টায় টাইমিং দেওয়া আছে জানো তো, বেশি লেট করলে আর ভিড় হয়ে যাবে। তো চলো আগে মা তুমি আগে যাও ড্রেসটা চেঞ্জ করো, আমি আগে ড্রেসটা পরে তারপর তোমাদের সাথে কথা বলছি। কেমন গরমটা পড়েছে বলো বন্ধুরা, কন্টিনিউ এক নাগারে তো বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হয়ে হয়ে মানুষকে পচিয়ে দিল, তারপরে শুরু হলো পচা গরম। উড়ে বাপরে বাপ কী পরিমাণে যে গরম পড়েছে বলে বোঝাতে পারবো না। তার উপর যদি মনে হয় যে কোথাও যাওয়ার আছে, যেতেই হবে, ব্যাস আমার তো সকাল থেকেই গায়ে জ্বর চলে আসবে, যে যাব কি করে, জামা কাপড় পরে যে যাব সেটাই গায়ের জ্বর। কী বলতো, ঘরে থাকলাম কি একটা হালকা পাতলা নাইটি পরে রাখলাম, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন বাইরে বেরোতে হবে তখন তো একটু তোমাকে ফিটফাট হয়ে মুখে কিছু মেখে তারপর বেরোতে হবে। আর এখন যাই মাখবো শুধু সামান্য যদি একটু ময়েশ্চারাইজার মাখি তাই গলে বেরিয়ে যাচ্ছে। তাই জন্য আমি কি করি, একদম আমার এখন একটাই হচ্ছে অভ্যর্থ ওষুধ, আমি অ্যালোভেরা জেল, যেটা আমি ঘরের মানে ফ্রিজে রেখে দিই। কোনো জায়গায় বেরোনোর আগেই ওই প্রাইমার হিসাবে বলো ময়েশ্চারাইজার হিসাবে বলো, শুধু অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করি। তার উপর যে আমি লোটাসের যে ক্রিমটা বারবার বলি যে যেটা আমি 12 মাস ইউজ করি সেটা ইউজ করে বেরিয়ে যাই। আচ্ছা, কোথাও যাওয়ার আগে আমি চেষ্টা করি একটু সংসারের কাজগুলো এগিয়ে রাখতে। তো দেখো আমার আস্তে আস্তে আজকে রাত হয়ে যাবে, ওই জন্য না খাবার দাবারগুলো সব বার করে রেখে দিলাম। তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, এবার বলি কোথায় যাব। তো যাব হচ্ছে মায়ের দাঁত তুলতে। মায়ের দাঁতে প্রচণ্ড ব্যথা, কদিন ধরেই প্রচণ্ড ব্যথা। আগে একবার ব্যথা হচ্ছিল, তখন ওষুধ খেয়েছে, কমে গেছে। বাট এইবারে মা কথাও বলতে পারছিল না, দুদিন ধরে এত ব্যথা করছিল, মুখের এই সাইডটা ফুলে গেছিলো। তো দুদিন আগে ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তারখানায় গিয়ে এক্সরে সব করে আনা হয়েছে। তো এই তো প্রেসক্রিপশনের ওষুধ এখন মায়ের চলছে, 5 দিন টানা অ্যান্টিবায়োটিক চলছে মায়ের, 6টা করে ওষুধ, তাই তো মা? লাঞ্চের পর 3টে আর ডিনারের পর 3টে, আর এমটি স্টমাকে একটা গ্যাসের ওষুধ। তো চলছে। তারপর আজকে ডেট দিয়েছে, আজকে 8টার সময় বলেছে যেতে। তো বেশি দূরে না, সামনাসামনি, ওই জন্য অত তাড়াহুড়োর কিছুই নেই। আর যাদের দাঁতে ব্যথা হয় তারা তো জানো যে দাঁতে ব্যথার মতন কষ্টকর কিছুই নেই, কি বলো মা? কেমন খুব যন্ত্রণা করে, কেমন করে এখন যন্ত্রণা? মাথার চুল ফুল ছিঁড়ে ফেলি, মানে কাঁদে রীতিমতো বাচ্চাদের মতো। আমি জানি যে কোনো পেনই খুব কষ্টকর, কিন্তু দাঁতে ব্যথা ভীষণ কষ্টকর। দাঁতে ব্যথা হলে পুরো সাইডটা না ধরে যায়, চোখ নাক কান সর্বস্ব ব্যথা করে। তো ওই জন্য আমি মাকে বললাম দরকার নেই মা, তুমি এই কষ্ট পাচ্ছ, তার থেকে চলো একেবারে নিষ্পত্তি ঘটিয়ে আসি। তো ডাক্তারবাবু বললো 3খানা মা, 3টে দাঁত, হ্যাঁ 2 দাঁত হ্যাঁ এক্সরে করে বললো 3খানা দাঁত নষ্ট হয়ে গেছে, কিন্তু 2টো দাঁত ইমিডিয়েট তুলে দিতে হবে, না হলে না মানে ইনফেকশন হয়ে যেতে পারে। তো ওই জন্য আমি বললাম ডাক্তারবাবু 2টোর দাঁত আমি একসাথে তুলবো না, আমি একটা একটা করে দাঁত তুলবো। এই সপ্তাহে যদি একটা তুলি তো পরের সপ্তাহে আরেকটা তুলবো, কারণ একদিনে 2টো দাঁত তুললে না শরীরের ওপর একটা এফেক্ট পড়ে, যেহেতু বয়স হয়েছে নাও নিতে পারে। তো আমি বললাম দরকার নেই, আপনি এই সপ্তাহে একটা তুলুন, নেক্সট উইকে গিয়ে আর একটা তুলে আসবো। তো চলো আর কথা বাড়াবো না, এবারে যাই আস্তে আস্তে। কী বলো তো, 10 মিনিট আগে গিয়ে বসে থাকা অনেক ভালো, কারণ লাইন চলে গেলে তখন আবার সমস্যা। তো ওই ভাত ফাতগুলো সব নামিয়ে রেখে দিয়ে গেলাম, দেরি হলো অসুবিধা কিছু নেই, ডাল ফাল সবই করা আছে। ওই দেশে ডিম ভাজা হোক বা আলু সেদ্ধ ইভেন আমি ভাতে দিয়ে রেখেছি, এটা একটুখানি ডালে গরম করে নেবো,
জানি যে আমি বেরোবো, আমরা কখন আসবো তার ঠিক ঠিকানা নেই, এসে রান্না করতেও টাইম না লাগে, মেয়ে খাবে, হাজব্যান্ড চলে আসবে, তো বললাম থাক দরকার নেই, এসে ডিম টিম ভেজে খাওয়া যাবে। চলো মা চলো গিয়ে তোমাদের সাথে, জানি না কি ভিডিও করব, আগের দিন তো কিছু ভিডিওই করিনি, চলো এসে তোমাদের সাথে কথা হচ্ছে। চল আয় বাবা, চলো। ভয়টাই পাচ্ছ না তোমার? তুমি তো আগেও দাঁত তুলেছো, অসুবিধা কিছু নেই। চলো চলো, ফাঁকা আছে, চলো। তার আগে একটা ভাঙা, তার পেছনটা আরো ভাঙা, বাট ব্যথা বেশি এটা, মাঝখানেটা এটা। মাকে এখন ইঞ্জেকশন দিয়েছে, মা কথা বলতে পারছে না, এরপর ডাকবে, অবশ করলে ডাকবে। আমি বলছি ভয় পাচ্ছ নাকি, এরা হাসাচ্ছি। চশমাটা খুলে রেখেছে, একজন গেছে, তারপর মাকে ডাকবে। মা আমার থেকেও বেশি সাহসী, বাপরে বাপ, মা ভীষণ স্ট্রং, আমার থেকেও মা বেশি স্ট্রং। ডাকছি বাবা। তো এই তো বন্ধুরা, আমি আর মা বাড়ি ফিরে গেছি, এসে জামা কাপড় সব কাচাকুচি করা কমপ্লিট হয়ে গেছে। ওই যে আমার একটা অভ্যাস আছে জানো তো, আমি যেখানেই যাই, যদি আমি 5 মিনিটের দূরত্বেও যদি কোথাও যাই বা কারোর বাড়িতে যাই, আমি এসে সেই জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করি, মানে ফেলে রাখি না যে আবার পরের দিন কাচবো, ওরকম করি না। মানে ধরো কেচে ছাদে মেলে দিলাম, এবার রাতে শোবার আগে যখন জলটা ঝরে যাবে তখন আবার ঘরে নিয়ে যাব, আবার পরের দিন সকালে যখন রোদ উঠবে তখন একটু রোদে দিয়ে দেবো। তো এই করে আমি কাজগুলো করি। যাই হোক বন্ধুরা, আর এখানে দেখো আমার সব কিছু মেলা হয়ে গেছে, আর তোমাদের একবার ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি কোনো দিনও রাতের বেলা খুব একটা আমার ছাদ বাগান তোমাদের সাথে শেয়ার করি না। গরমকালে যখন খুব গরম পড়ে তখন আমি, মা, আমরা সবাই, হাজব্যান্ড, আমরা ছাদে উঠে একটু ঘোরাঘুরি করি, হাওয়া দেয়, ভীষণ ভালো লাগে। এখন খুব একটা না ওঠাই হয় না, ওই যে রাতের দিকে এডিট থাকে, ওই জন্য আর ওঠাই হয় না। যাই হোক, দেখো কত জামা কাপড় এখানে সব মেলে দিয়েছি। আমি যখন ক্লাস 9-এ পড়ি বন্ধুরা, তখন থেকে আমার স্ট্রাগলিং লাইফ স্টার্ট হয়। মানে আমার যেহেতু কোনো দাদা বা ভাই নেই, আমার বাবার যদি কিছু হতো, আমার বোনের যদি কিছু হতো, বা আমার ধরো মায়ের কিছু হলো, সব কিছু কিন্তু আমাকে হ্যান্ডেলিং করতে হতো, কারণ আমার মাথার ওপর কোনো দাদা বা ভাই কেউ ছিল না। একটা সময় না ভাবতাম যে আমি একা, আমার বোন তো আমার থেকে অনেক ছোট, প্রায় 5.5 বছরের নিচে ছোট, তো ওর পক্ষে তো কোনো কিছু করা পসিবল নয়, তো আমি কি সব কিছু সামলাতে পারবো? কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি একটাই কথা বলবো, যত তুমি সমস্যার সম্মুখীন হবে না, তত তুমি নিজের ভেতর থেকে স্ট্রং হয়ে উঠবে। আর বিপদ দেখলে যদি তুমি ভয় পিছিয়ে আসো না, তাহলে দেখবে তুমি কখনো ওই সমস্যার থেকে কিন্তু তুমি বেরোতেই পারবে না। ছেলে মেয়ে দুজনেই মা বাবার সন্তান, যদি ছেলের যদি মা বাবার প্রতি দায় দায়িত্ব থেকে থাকে, তাহলে আমি মনে করি একটা মেয়েরও 100% মা বাবার প্রতি দায় দায়িত্ব থেকে থাকবে। এটা কোনো বড় বা বীরত্বের কাজ নয়, আমার কাছে মনে হয়। তো মাকে বলেছে 1 ঘন্টা পর পেপসি, কত দেখো এখনো রয়েছে, আইসক্রিম খেতে। তো এই যে আইসক্রিম নিয়ে এসেছি আসার সময়, আমাদের জন্য নিয়ে এসেছি, মায়ের জন্য। না মা, আইসক্রিমটা খেয়ে নাও। যে পাশে তুলেছে সেই পাশ দিয়ে খাবে না, বা তোমার ডান দিকে তুলেছে তো তুমি বাঁ দিক দিয়ে খাবে, আর একটু কাত করে খাবে, ঠিক আছে? ব্যথা করছে? ব্যথা আছে? করবেই তো, আস্তে আস্তে খাও। মানে এখন তোমার এই অবস্থা যেটা করেছে সেটা আস্তে আস্তে ওই কেটে গেছে, এবারে ব্যথাটা অনুভব করবে। তুমি দাঁতগুলো দেখেছিলে তো? আমি তো দাঁতগুলো ভয়ের চোটে দেখিনি, আমাকে দেখাচ্ছিল। হ্যাঁ, 3টে টুকরো? আমি তো দেখিনি। আমি না ডাক্তারবাবু, আমি দেখবো না। খাও, ওই পাশ দিয়ে খাও, কথা বলবে না আজকে সারাদিন, কথা বলবে না, আস্তে আস্তে খাও। মা একটা ডিম সেদ্ধ খাবে? তো হাজবেন্ড আবার বললো ভাত খাবো না, ও আবার 2টো ডিম সেদ্ধ খাবে। তো ওর জন্য 2টো ডিম সেদ্ধ করে দিই, আর আমি একটা ডিম সেদ্ধ খেয়ে নেবো। আর মেয়ে তো ডিম সেদ্ধ খাবে না, ও খাবে অমলেট, ভাত খাবে না এখন। এইক্ষুনি বললো, জানো কি বলবো বলো।
ডাক্তারটার হাত এত ভালো না বন্ধুরা, কি বলবো, নিমিষের মধ্যে তুলে দিল। ভীষণ বাজে কন্ডিশন ছিল মায়ের দাঁতের। আমার তো ভীষণ ভয় করছিল যে বাবা স্টিচ না পড়ে, কিন্তু ঠাকুরের অশেষ কৃপায় মায়ের কিন্তু স্টিচ পড়েনি। আর একটা দাঁতও না মায়ের তুলতে হবে, ডাক্তারবাবু বললো আর একটা দাঁত পারলে তুলে নিয়ে যাবেন এই মাসের মধ্যে। কিন্তু আমি না 1 মাসের মধ্যে 2টো দাঁত তোলার একদম পক্ষপাতী নই, কারণ কি বলতো মায়ের বয়স হচ্ছে, তো আমি বললাম ডাক্তারবাবু পুজোটা কাটুক, পুজোর পর এসে আমি আর একটা দাঁত তুলে নিয়ে যাবো। বলো না না কোনো অসুবিধা নেই, তেমন কোনো প্রবলেম নেই, আপনি 1 মাস পরে এসেই তুলে নিয়ে যান। আর এখানে দেখো মাকে না আমি গলা ভাত খেতেও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:40, মাকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি ডিমটা তো বসিয়ে এসেছি সেদ্ধতে, ডিম এখনো সেদ্ধ হয়নি। আস্তে আস্তে খাও, এই পাশ দিয়ে খাও, এই পাশ দিয়ে খাও। গিলে খাচ্ছ কেন? গিলে খাচ্ছে বলেছে? আস্তে আস্তে এইভাবে খাও না, এইভাবে একটু একটু এইভাবে খাও। 2-3 দিন অসুবিধা হবে খেতে। তো যাই হোক মাকে খেতে দিয়ে দিলাম। মায়ের খিদে পেয়েছে, মা বলছে মা আমার খুব খিদে পেয়েছে, তো ওই জন্য মাকে আমি খেতে দিয়ে দিলাম। মা খেয়ে নিক, আমরা খাবো। আমার মেয়ে তো হারগিস এখন খাবে না, ও অঙ্ক করছে, যতক্ষণ না অঙ্কর শেষ হচ্ছে, হোমওয়ার্ক স্যারের শেষ হচ্ছে, ততক্ষণ হারগিস ওকে বললেও খাবে না। ও 10টা তো 10টাতেই খাবে। যাই হোক হাজব্যান্ডও এখনও আসেনি, তাড়াহুড়ো কিছুই নেই। যখন দাঁতগুলো মায়ের তুলে আমাকে দেখাতে এসছে, আমি ছিলাম পাশে, জানো তো, মাকে যখন দাঁত তুলছে আমি পাশেই ছিলাম, কারণ একজনকে তো পাশে থাকতে হয়। মানে পাশে মানে কি একদম ডাক্তারের পাশে না, আমি একটু দূরে বসেছিলাম, মানে আমি দেখতে পাচ্ছি। বাট মানে দাঁত যখন বললো এই যে দেখুন আপনার মায়ের দাঁতগুলো, আমি বললাম না 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 আমি একদম স্যার আমি দেখবই না, আপনি মাকে দেখান। আমার নার্ভ ভীষণ উইক, আমি রক্ত বলো তারপর এইসব জিনিস কাটা ছাড়া আমি একদম দেখতে পাই না, মানে আমার নার্ভ ফেল করে, আমার মাথা মাথা ঘুরে যায়। আমি না আমার বাবার মতন, জানো তো, আমার বাবাও ভীষণ নার্ভ উইক। আমার বাবাই হসপিটাল ডাক্তারখানা, মানে কারোর কিছু হয়েছে শুনলে আমার বাবা খুব নার্ভাস হয়ে যায়। আমিও সেম গো, যদি এখনও যদি শুনি না যে কারোর কিছু হয়েছে, আমার ওরকম নিজের মধ্যে না শরীর খারাপ শুরু হয়ে যায়, টেনশন করতে শুরু করে দিই। তো আর আমার মা সত্যি কথা টাচুট বলতে গেলে আমার মা ভীষণ স্ট্রং, আমার মাকে নিয়ে আমার কোনো টেনশনই নেই। আমার মা ভীষণ স্ট্রং, মানে এই সময় ভয় মা পায় না, মা এত স্টেডি। মাকে বললাম মা চলো রিক্সায় চলো, মা বলছে না না কিসের রিক্সা, চলো হেঁটে চল, কোনো ব্যাপার না। মানে এই স্টেডিনেসটাই খুব দরকার। মানে একটা বয়সের পর তো মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, কিন্তু আমার মা মানসিকভাবে ভীষণ ভীষণ, মানে শারীরিক থেকেও মা মানসিকভাবে ভীষণ। মায়ের শরীরে যত ব্যথা বেদনা যাই হোক, মাকে দেখে বুঝতে পারবে না যে মায়ের ব্যথা হচ্ছে বা মায়ের মধ্যে কিছু হচ্ছে। মা একটু চাপা টাইপের, আমার বাবাও সেম, প্রচুর চাপা। কিন্তু চাপা জিনিসটা ঠিক নয়, যেটা তোমার সমস্যা হচ্ছে সেটা তো বলে দেওয়া উচিত, নাহলে তোমার পরিবারের লোকরা বুঝবে কী করে বলো। তো এই হচ্ছে ব্যাপার। মা ভীষণ স্ট্রং, আমার মাকে নিয়ে টেনশানই নেই। মা হেঁটে এলো, আইসক্রিম কিনে নিয়ে এলাম। আইসক্রিমটা খাওয়ানোর পর মা ভাত খাচ্ছে, কারণ মায়ের ভাত খাওয়ার পর আবার 3খানা ওষুধ আছে জানো তো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই 2-1 দিন অসুবিধা হবে, ব্যথা থাকবে, আবার ডেট দেবে ডাক্তার, মানে না ডাক্তারবাবু ডেট দেবে না, নেক্সট যে দাঁতটা তুলতে যেতে হবে সেটা আমাকে অ্যাপয়েন্টমেন্ট করে আবার ডাক্তারবাবুকে বলতে হবে। তো সেই বুঝে আমাকে আবার যেতে হবে। নেক্সট উইকে দেখি কোনো একদিন গিয়ে তুলে আসবো। মোট 3টে দাঁত তুলতে বলেছে, আপাতত এখন 2টো তুলি, তারপর আর একটা তোলার ব্যবস্থা করতে হবে। একসাথে এতগুলো না ঠিক না তোলা, বয়স হয়ে গেছে তো। আর যেটা বলছিলাম কি বলতো, বয়সের সাথে সাথে মানুষের মানসিক জোরটা কমে যায় তো, কিন্তু এই বয়সে মানসিক জোর হচ্ছে সবচেয়ে বড়। কারণ মানে তুমি যদি মনের দিক থেকে স্ট্রং থাকো, তুমি দেখবে অনেক কিছু ওভারকাম করতে পারবে। কিন্তু অনেক মানুষ কি হয় মানসিকভাবে বিধ্বস্ত। আসলে মানসিক আমি বলছি যে কি, কিন্তু মানুষের অনেক কারণে মানুষ মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে না। অনেকের কারো কেউ দেখার থাকে না, সে ভাবে যে আমার কিছু হলে কে দেখবে। অনেকের দেখবে ছেলেমেয়েরা অনেক দূরে থাকে। আমি মাকেই গল্প করি যে মা কারণ ডিমটা বন্ধ করে আসি, ডিমটা হয়ে গেছে, ডিমটা হয়ে গেছে। তো আমি মাকে বলি যে মা দেখো তোমাকে আমি এই যে তোমার সমস্যা হলে আমি আছি, আমি দেখবো নিশ্চয়ই, প্রাণ থাক যতদিন শরীরে প্রাণ আছে আমি দেখবো। কিন্তু আমার যদি কিছু হয় আমি জানি না, দেখো একটা সময় না আমাদের সবাইকে একা পড়ে যেতে হয়। মানে আমরা যতই আমাদের কষ্ট হোক, কিন্তু এটা দৃঢ় সত্য কথা যে একটা টাইমের পর আমাদের একা হয়ে যেতে হয়। কাউকে না কাউকে, হয় স্বামীকে একা হয়ে যেতে হয়, নাহলে স্ত্রীকে একা হয়ে যেতে হয়। কিন্তু আমি তাই ভাবছি যে আমার যাদের এখন একটা সন্তান,
আর সত্যি কথা কোনো সিউরিটি নেই তারা ইন্ডিয়াতে থাকবে, তারা আউট অফ ইন্ডিয়াই থাকবে ম্যাক্সিমাম, কারণ তারা যেভাবে পড়াশোনা করছে, আমার মেয়েই বলে যে বা দেখো আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, আমি যখন ভালো কোনো অপরচুনিটি পাবো, যদি বাইরে অপরচুনিটি ভালো পাই, আমি বাইরে চলে যাব। আর সত্যি কথা আমি বা আমার স্বার্থে কেন আমার মেয়েকে আমি রেখে দেবো আমার কাছে বলো? এত কষ্ট করে মানুষ করছি, একদম বুকে কোলে বসিয়ে রাখার জন্য তো নয়। ওর জীবন ওর তৈরি করার অধিকার সবচেয়ে বড় ওর আগে 100 ভাগ ওর অধিকার। তাও একটা মাত্র সন্তান, আর কিছুই না। তো তখন ভাবি যে তখন কি হবে আমাদের লাইফটা, তাই না? মানে আমাদের দেখারও বোধহয় কেউ থাকবে না, এই হচ্ছে ব্যাপার। দেখি তো সবই কত কি দেখি, যে মানে বাবা মার কিছু হলে একদিন দুদিন পর সন্তানরা আসছে, এইসব চিন্তা করলে ভয় করে, আর কিছুই না। কি করব বলো, যা কপালে আছে তা তো হবেই। এখন ভেবে কি করব বলো? এখন ভেবেও আমি কিছু করতে পারবো না, ভেবেও আমার সেই কপালটা আমি খণ্ডাতে পারবো না। আমার শেষ জীবন যেটা হবে, যেটা ভোগান্তি আমার কপালে আছে, সেইটা আমাকে ভুগতেই হবে। তবে এখন দেখে যদি আমি সেটা ভাবতে শুরু করে দিই, তাহলে আমি যে এখন যে খুশিটা, আমি সেটা এনজয় করতে পারবো না, আজকের দিনটা আমি এনজয় করতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। তো চলো, অনেক বকবক করে ফেললাম, এবার ডিমটাকে আস্তে আস্তে ছাড়াই। হাজবেন্ড চলে আসবে, 10টা বাজতে যায়। মাম্পা এবার আমি ডিমটা ভাজি। মা 10টা বাজে বাবা। হ্যাঁ, কি মেয়েটা না একটা কথা শোনে না। চলো এবার আমি এখন না একদম কি বলতো, খাওয়া দাওয়ার পর আমি কি বলে হেয়ার কেয়ার করবো। যদি পারি তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো, আমার নাইট স্কিন কেয়ারটা আমি শেয়ার করে দেবো এই ভিডিওতে, যদি পারি, যদি আমার টাইমে কোলায়, তাহলে আমি অবশ্যই শেয়ার করে দেবো। কি হলো মা? তো বন্ধুরা, এই ফ্রাইং প্যানটা দেখে প্লিজ তোমরা কিছু মনে করো না, এটা অতীব জঘন্য একটা প্যান। যবে থেকে আমি ইউজ করেছি তার কয়েকদিনের মধ্যেই না জিনিসটা একদম নষ্ট হতে থাকলো। এইবারে আমি না এটা ফেলিনি, জানো তো, ওই টুকটাক যখন একটু ভাজাভুজি করি বা একটু ডিমের অমলেট করি তখনই আমি এটা ইউজ করি, কিন্তু আদার্স কোনো রান্না কিন্তু আমি এটার মধ্যে করি না। তো যাই হোক, এখানে আমার ডিমের অমলেটগুলো হয়ে গেল। আলু ছিল, সেই আলু সেদ্ধটা আমি খাচ্ছি। একটুখানি আচার নিয়েছি, মিষ্টি আচার। এখানে ডিম সেদ্ধ আছে, এখানে হাজব্যান্ডের 2টো ডিম সেদ্ধ, এখানে ডাল রয়েছে, এখানে ভাত রয়েছে, আর মেয়ের জন্য ডিম ভাজা করেছি। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার। তো মা তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, এবার আমি আর আমার মেয়ে খেতে বসবো। আর আমি, মেয়ে, মা যখন আমরা একসাথে খেতে বসি তখন আমরা টিভি দেখতে দেখতে খাই। আর টিভি মানে হয় গান শুনি, না হলে আমরা কার্টুন দেখি। আমি এখন ইউজ করব, তো টোনার আছে এটা, এখানে আমি হেয়ার ভাইটালাইজার ইউজ করব। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, আমি ইউজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি নাইটে কি কি ইউজ করি। আগে আমি অ্যাপ্লাইটা করে নিই রাত্রেবেলা। ভাইটালাইজারটা আমি ইউজ না করলে, মানে না করে শুলে আমার বিশ্বাস করে ঘুম আসে না। রাতের বেলায় আমার এই হেয়ার কেয়ার, স্কিন কেয়ারটাই বলতে পারো আমার সারা দিনের স্ট্রেস রিলিফ করে। সারাদিন আমি সব করতে পারি, সব মানে সংসারের যাবতীয় কাজকর্ম করে নিতে পারি, কিন্তু রাতের বেলা যদি আমি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার মানে নিজেকে একটু প্যাম্পার না করি, আমি রাতের বেলা ঘুমাতেই পারবো না। মানে এমন আমার একটা অভ্যাস হয়ে গেছে। আর আমি সব সময় কিন্তু চুল বেঁধে শোয়ার চেষ্টা করি। এইবারে আমি কি ইউজ করছি বলছি। আচ্ছা, এটা হচ্ছে ডট অ্যান্ড কি ফেস সিরাপ, ডট অ্যান্ড কি। এটা হচ্ছে স্ট্রবেরি ব্রাইটনিং ফেস সিরাপ, স্ট্রবেরি ব্রাইটনিং ফেস সিরাপ। এটা আমি এখন অ্যাট প্রেজেন্ট মাখছি নাইটে, ভীষণ ভালো। এক্সকিউজ মি, আচ্ছা এইটা আমি মাখছি ডট অ্যান্ড ক্রিম নাইট ক্রিম, ডট অ্যান্ড কি নাইট ক্রিম, ঠিক আছে। এটা হচ্ছে তোমার স্কিনে যদি কোনো দাগ ছোপ থাকে, অ্যাকচুয়ালি এটা জেল ফর্মে আছে, তোমাদের দেখাই একবার, দেখো এটা জেল ফর্মে আছে। এত লাইট ওয়েট।
মৌসুমিদিই আমাকে আজকে কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তুমি প্লিজ তোমার নাইট স্কিন কেয়ার রুটিনটা দেখিও, কিন্তু আজকেই দেখো আমি তোমাকে নাইট স্কিন রুটিনটা দেখিয়ে দিলাম। আশা করছি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। তার উপর যদি কিছু বুঝতে না পারো আমায় কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তোমাদের হেল্প করার, মানে আমি যেটুকু জানি সেইটুকু দিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করব। আর একটু মাসাজ কিন্তু অবশ্যই দেবে, অন্তত 2 থেকে 3 মিনিট একটুখানি স্কিনটা মাসাজ দেবে, তাহলে কিন্তু স্কিনে তোমার দেখবে বলিরেখা বলো, রিঙ্কেল বলো, এইগুলো কিন্তু আসবে না। তো চলো বন্ধুরা একবার রান্নাঘরটা দেখিয়ে দিই। একদম বাসন টাসন মেজে কিন্তু সব তোলা ঠোলা হয়ে গেছে, তারটা খোলা আছে, জানলাটা বন্ধ করে দিই। তো আচ্ছা এখানে দেখো, এই যে এখানে কিন্তু সকালে ড্রাই ফ্রুটটা ভেজানো আছে। আর আজকেই না 2 দিন আগেই কমেন্ট করে বলেছিল দিদি তুমি কি এখন মেথি মৌরির জল খাও না? এই দেখো খাই, রোজ হয়তো ভিডিওতে দেখাই না, রোজ কি দেখাবো বলো, বাট খাই। মেথি মৌরির জল ছাড়া আমার চলবে না গো, বুঝলা, এটা হচ্ছে ব্যাপার। আর এই তো রান্নাঘর কিন্তু একদম টিপটপ করা। চলো তো চলো বন্ধুরা এখন দেখেছো কি বলছি, এখন ঘড়িতে বাজে 11:30। দরজা আমি বন্ধ করলাম, সব জানলা বন্ধ, কারণ আমি এখন দেবো ভয়েস ওভার দিতে গেলে ফ্যান অফ করে রাখতে হবে, জানলা দরজা সব অফ রাখতে হবে, তবে গিয়ে ভয়েস ওভার দেওয়া যেতে পারে। আর এখন আমি ভিডিও এডিট করবো, হিসেবে বসে ডায়েরি আছে, তোমাদের কমেন্ট লিখবো, কমেন্টগুলো পড়বো, অনেক কাজ এখন, বললেই এখন শোয়া যাবে না। যাই হোক, তাহলে বুঝতে পারছো সারাদিন কেউ হ্যাট্রিক শিডিউল যায়। তোমরা তো একবেলা শুধুমাত্র আমার রুটিন দেখো বা কাজকর্ম দেখো, ইভিনিংয়ের পর তো আমি আর তেমন কিছু তোমাদের দেখাতেই পারি না, কারণ আর শরীরে দেয় না, কারণ ইভিনিংয়ের পর ওই এডিটের কাজ থাকে, ভয়েস ওভারের কাজ থাকে, ওই জন্য আর করি না। তো আজকে মনে হলো না একটু বন্ধুদের সাথে একটু নাইট ওয়ার্কগুলো শেয়ার করি, না রাতের কাজবাজগুলো শেয়ার করি, ওই জন্যই যেদিনকার মনে হয় যে না ভালো কিছু তোমাদের দেখানোর আছে সেইগুলোই দেখাই, বিশ্বাস করো। তো চলো আর কি বলবো, ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, লাইক করতে পারো। লাইক করতে গেলে এমন কিচ্ছু লাগে না, লাইক যদি তোমরা করো আমি অনেক বেশি মোটিভেট হই নেক্সট একটা ভিডিও করার জন্য, যে না বন্ধুরা আমার ভিডিও পছন্দ করে আমাকে ভালোবেসে একটা লাইক বাটন প্রেস করছে, আর কিছুই না। তো চলো ভিডিওটা আজকে এইটুকুই রাখছি। আর হ্যাঁ, স্কিনটা কেমন গ্লো করছে সেটা একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? এইটা আমি কিন্তু এখন নতুন ক্রিমটা সিরামটা আমি একদম নতুন কিনে ইউজ করছি, বাট আমার ভীষণ ভালো লাগছে, মানে স্কিনটা না একদম বেবি সফট হয়ে যায়, বিশ্বাস করো। আমাকে একটা সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞেস করেছিল যে দিদি তোমার স্কিনটা এত টান টান কেন? তো এই তো স্কিন কেয়ার করলে তোমার স্কিন অটোমেটিক টান টান হবে, স্কিনে যত একটু সুন্দর মাসাজ দেবে, স্কিনে একটু সেরাম ইউজ করবে, ময়শ্চারাইজার ইউজ করবে, অটোমেটিক তোমার স্কিন টান টান থাকবে। বয়সটা কিন্তু খুব একটা কম হলো না, যাই হোক বয়স লুকিয়ে রাখার জিনিস নয়। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, টাটা, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।